নিয়ে একটা কভার স্টোরি হয়েছে, একটা প্রোপাগান্ডা শুরু হয়ে গেল। এই কভার স্টোরি নিয়ে করেছে বলে মন্ত্রী দলের প্রোপাগান্ডা মেশিন, এটা বিরাট একটা কাজ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কথা খুব একটু দেরি হলো, আসলে বলতে চাচ্ছিলাম না, কারণ বাংলাদেশের মানব জমিন এটাকে ফুললি ট্রান্সলেট করে পাবলিশ করেছে, আমি ধারণা করেছি অনেকে হয়তো পড়েছিলেন, কিন্তু আমি দেখলাম একটা কনফিউশন আছে। এই প্রচ্ছদ যে স্টোরিটা অনেক দীর্ঘ একটা স্টোরি, আমি কয়েকটা টেক অ্যাওয়ে আমি আমার জায়গা থেকে বলবো। আমি দেখলাম একেবারে ডুবিয়েছে প্রধানমন্ত্রীকে। পজিটিভস আদতে কিছু আছে বলে আমি খুঁজে পাইনি। কেউ আমাকে বলতে পারেন যে আপনি তো সারাক্ষণই নেগেটিভ খোঁজেন, আমাকে কেউ বলেন। তো কি কি পজিটিভ আছে বলে অ্যাপারেন্টলি মনে হয় সেটা নিয়ে কথা বলি, তারপর মূল যে আলোচনাটা কিভাবে প্রধানমন্ত্রীকে ডুবিয়েছে সেটা বলছি। তার আগে একটু বলে রাখা ভালো, যখন এই কভার স্টোরি নিয়ে লাফালাফি করছে তখন ফেসবুকে বরাবরের মতোই অন্যান্য যত স্বৈরশাসক, সেটা গাদ্দাফি হোক, সেটা সাদ্দাম হুসাইন হোক, এরকম করে সবাই যৌন এনে দেখিয়েছে যে কভার স্টোরি হওয়ার কোনো ব্যাপার না। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে এই সহসা কিছুদিন আগে 7-8 সালের দিকে ভ্লাদিমির পুতিন পার্সন অফ দ্য ইয়ার হয়েছিল। টাইম শুধু কভার স্টোরি না, পার্সন অফ দ্য ইয়ার একজনকে ঠিক করে। আর তার চাইতেও জরুরি কথা, 1938-এ যখন হিটলার অস্ট্রিয়ার একটা অংশ, চেকোস্লোভাকিয়ার একটা অংশ নিজের সাথে একত্র করে নিচ্ছেন, দখল করতে শুরু করেছেন, তখনও পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন অ্যাডলফ হিটলার। সুতরাং শুধু কাভার না, পার্সন অফ দ্য ইয়ার হওয়ারও পেছনে নট নেসেসারিলি পজিটিভ কারণ আছে, নেগেটিভ কারণ আছে। এই কাভারটাতে যা হেডলাইন আছে আমি পরে পড়বো, সেটা সবকিছু তাই ইন্ডিকেট করে। আগে একটু বলি, কেউ বলছেন যে কিছু পজিটিভস আছে, আমি পড়লাম, মন দিয়ে পড়েছি মূল আর্টিকেলটা। পজিটিভ কি আছে যা খুঁজে পেয়েছি আমি, সেটা আদতে কতটুকু পজিটিভ সেটা একটু বলি, তারপর মূল আলোচনা কিভাবে এই সরকারকে এবং প্রধানমন্ত্রীকে টাইম ডুবিয়েছে। আমি শব্দটা জেনে শুনে সজ্ঞানে বলছি, কেউ মন দিয়ে পড়লেই বুঝে যাবেন। অর্থনীতির কিছু প্রশংসা আছে এখানে, তার নেতৃত্বে এটা সবচেয়ে গ্রোয়িং জিডিপি গুলোর একটা। এখন গ্রোয়িং জিডিপি যদি হয়, বাংলাদেশের চেয়ে বেশি গ্রোয়িং জিডিপি আফ্রিকার কিছু দেশে আছে, হায়ার জিডিপি বাংলাদেশের চাইতে। নাম্বার 2 হচ্ছে জিডিপির আকারের কথা আছে, এত ছিল এত হয়েছে, ওরা 15 বছর ক্ষমতায় আছে। একটা দেশ যখন এরকম ভাবে এগোনোর ফেজে থাকে, বিএনপির সময় 5, তারপর 5.5 হয়েছে জিডিপি গ্রোথ, তত্ত্বাবধায়কের 2 বছর 6.5 ছিল, এই সরকার 6, 6.5। এগুলো হিসাবগুলো আমি আবারও বলছি, আমরা ওই প্রশ্নগুলো তুলছি না যে হিসাবের ম্যানিপুলেশন, এগুলো একেবারেই চুরি আছে, সেদিকে যাচ্ছি না। সো যে আকার টাকার আছে সেগুলোর মধ্যে বিশাল চুরি আছে, বাদ দিলেও বলছি আপনি 15 বছর পর, সুতরাং 6-এর সাথে এখনকার তুলনা অর্থহীন আছে। এগুলো আছে, নারী শিক্ষায় এগিয়ে যাওয়ার কথা, আমাদের মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা বেড়েছে, এবং মজার কথা এগুলো বিএনপির সময় থেকে, এবং মেয়েদেরকে উপবৃত্তি দিয়ে স্কুলে আনার চেষ্টা বিএনপির সময় শুরু হয়েছিল। এগুলো আছে। আর কি আছে? সমালোচনা আছে বিএনপি, সেটাও সরকারের পক্ষেই আছে, এটা বলা যেতে পারে। সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামাইজেশন, যখন জঙ্গিবাদ নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন ইসলামাইজেশন জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল 1977 সালে। এই কথাটা আছে, দ্যাটস ট্রু। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করা হয়েছে, না সরি, রাষ্ট্রধর্ম ইসলাম তো এরশাদ করেছেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়েছে, এবং যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছিল। সুতরাং ইসলামাইজেশন বলে যে বয়ান এখানে আছে, এটার আংশিক সত্যতা দেয়া যেতে পারে, এবং ইসলামিক দলগুলো তখন রাজনীতি করতে শুরু করে। অবশ্য জিয়া 4th সংশোধনী বাতিল না করলে আওয়ামী লীগও দল করতে পারতো না, তখন তো বাকশাল হয়ে গিয়েছিল। সো আওয়ামী লীগেরও পুনরুত্থান সে সময় জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। কিন্তু এখানে একটা জায়গায় আছে, যখনই এটা বলছে সেই প্যারাগ্রাফেই আবার পাল্টা বলা হচ্ছে, এই প্রসঙ্গে বলা হচ্ছে যে কুগেলম্যান বলছেন যে এই যে কাউন্টার টেরোরিজম বলছে, বিরোধী দলের সব ইসলামিস্টকে কাউন্টার টেরোরিজমের নাম দিয়ে ক্র্যাকডাউন করার টেন্ডেন্সি আছে। তার মানে আপনি যখন জঙ্গিবাদ নাম দিয়ে কাউকে জঙ্গি ট্যাগ দিয়ে যে যাকে তাকে আপনি মানে নানাভাবে খুন করে ফেলছেন, নানান রকম ব্যবস্থা নিচ্ছেন, সেটার গ্রাউন্ড তৈরি করছেন। সুতরাং এই সরকার টেরোরিজমের বিরুদ্ধে কাজ করছে এইরকম বলার সাথে সাথে এখানে হোলি আর্টিজান সহ এগুলো এনে বলা হয়েছিল। কি হয়েছে? কিন্তু সেটাও যে আপনি খারাপ উদ্দেশ্যে খারাপভাবে ব্যবহার করছেন, সেটাও মাইকেল কুগেলম্যানকে আমরা চিনি। মাইকেল কুগেলম্যানের আরেকটা উক্তিও এখানে আছে, যেটা আমি বলবো, এবং আমি বরাবরের মতো তার সাথে দ্বিমত করি। আমি পক্ষে এই কয়েকটা বিষয় পেয়েছি, আর বাকি কতগুলো আছে পক্ষের ক্লেম, সেগুলো প্রধানমন্ত্রী নিজে বলছেন। ইনফ্যাক্ট ওনার সাথে একটা সাক্ষাৎকার হয়েছে,
ওই সাক্ষাৎকারে উনি অনেক কথা বলেছেন, বিএনপির সমালোচনা করেছেন, বেগম জিয়ার সমালোচনা করেছেন, আর নিজে কি কি করেছেন তার কথাবার্তা আছে। এগুলোকে সরকারের প্রশংসা টাইমে লেখা হয়েছে বললে হাস্যকর হয়, তাই না? বরং তার কথাকে তারা কিভাবে রিফিউট করে সেটা আমরা দেখতে পারি। এটা আমাদের অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, আমরা ওভাবে এই জিনিসগুলো তলিয়ে দেখিনি। প্রধানমন্ত্রীর বয়ানে যেসব প্রশংসা আছে, তার দলেই করেছে, সেই করেছে, এগুলো তো টাইমের বক্তব্য না। আমরা এই জায়গাটা মনে হয় ভুল করছি অনেকে, এগুলো তার বক্তব্য। প্রথম দিকের একটা প্যারাগ্রাফে আসলে বাংলাদেশের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছে, ওটা আমি শেষে পড়ব। যেমন 2-3টা ইস্যু নিয়ে সরকার খুব খেলার চেষ্টা করে, সেটা হচ্ছে জঙ্গিবাদের কথা বললাম, সেটার ব্যাপারে ইভেন গুগলম্যান সেটা কিভাবে বাস্ট করছে সেটা দেখিয়েছি, এবং রোহিঙ্গা, এবং আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ আসলে এই গত পুরো অথরিটারিয়ান সময়টাতে, যেমন ধরুন 18 নির্বাচনের আগে রোহিঙ্গা ক্রাইসিস হলো, এটা পরিকল্পিত, আমি বহুবার বলেছি। ফলে যেটা হয়েছে, সরকার 10 লাখ রোহিঙ্গাকে নিয়ে নিজেই চরম ক্রাইসিসে ঢুকে গেছে, এবং আমি বিরাট বিপদে আছি এদেরকে নিয়ে, এগুলো বলে বলে নানান রকম ভাবে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছে। এখানে আছে, যদিও এখানে খুব স্ট্রংলি কন্ডেম করা আছে, বাংলাদেশ রোহিঙ্গাদের সাথে অত্যন্ত মিসবিহেভ করছে, তাদের ন্যূনতম কোনো অধিকার দেওয়া হচ্ছে না, এগুলো আবার টাইম এখানে উল্লেখ করছে। সুতরাং এই রোহিঙ্গার আলাপটা এখানে খুব হালে পানি পায় নাই। আর কি ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, বাংলাদেশ যেহেতু একটা ক্লাইমেট চেঞ্জের ভালনারেবল কান্ট্রি, টপ কান্ট্রিগুলোর একটা, এটাও বাংলাদেশ গ্লোবাল একটা ভয়েস হিসেবে দাঁড়াচ্ছে, এবং এগুলো নিয়ে যখন প্রচুর কথা বলছে, এগুলো বিক্রির এক ধরনের চেষ্টা আছে, সেটা হয়েছে, এবং সেটাও এখানে খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু আছে, এটা এক ধরনের স্বীকৃতি আছে। এটা তো সরকারের ক্রিয়েটিভ বা অন্য কিছু না, যেই সরকারে থাকতো সেই ক্লাইমেট চেঞ্জের বাহানা দেখাতে পারতো। যে জায়গাগুলো আমি মনে করি সিরিয়াস রকম সমালোচনা আছে, তার আগে ফলস ক্লেমিং আছে। আমি যদি প্রায় আওয়ামী লীগকে বলতে খেয়াল করি, এমনকি প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে ভোটের অধিকার নিশ্চিত করেছেন, আর স্বচ্ছ ব্যালট বাক্স এবং যে ছবি সহ ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি, এগুলো তিনি করেছেন, তারা করেছেন। একেবারে ভুল কথা, তাই না? আমরা তো জানি এগুলো 1-11 সরকারের সময় হয়েছিল। আমি অবাক হয়ে যাই, টাইমেও এটা ক্লেম করা হয়েছে, অন্যান্য জায়গায়ও যেমন ক্লেম করেন, এবং উনি দাবি করেন যে ডেমোক্রেসি তার ডিএনএতে আছে। এরপর যে জায়গাগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হলো দেশের অর্থনৈতিক অবস্থার একটা চমৎকার প্রমাণ আছে এখানে। সেটা এরকম যে 91 থেকে 2008 পর্যন্ত সুইচিং হয়, এবং টাইম বলছে একটা ফেয়ার ভোট হলে উনি জিতবেন না, এই সম্ভাবনা যথেষ্ট আছে। এবং যখন দেশের অবস্থা খুব খারাপ, তখন একজন রিক্সা পুলারের একটা উক্তি আছে। রিক্সা পুলার বলছেন, আমরা সাফার করছি, দিনে মাত্র 400 টাকা, এখানে $3.5 হিসাবে দেখানো হয়েছে, আমার জাস্ট রান্নার তেল এবং ডাল এবং এগুলোর সংস্থান আমি করতে পারি না। তারপর উনি বলছেন, হাসিনা কামস ফ্রম আ গ্রেট ফ্যামিলি বাট হার ফাদার ক্যান নট হেল্প আস টুডে। খুব সোজা সাপটা কথা। কেন এই আওয়াজটা আসে? কারণ শেখ মুজিবুর রহমান বারবার এই সরকারের বয়ানে আসে। সুতরাং ওনার বাবা বা উনি নিজে একটা গ্রেট ফ্যামিলির সন্তান, আমাদেরকে হেল্প করছেন না। এই টাইমের মধ্যেই আছে যে অন্তত ডজন টাইমস তার বাবার কথা, এবং যেটা সবসময় সরকার ইউজ করে, তার ফ্যামিলির ট্রমা, যে কোনো সমস্যাকেই যখন একটু অন্য ক্রাইসিস বা একটু বিব্রতকর প্রশ্ন আসছে, ট্রমাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বাবার কথা অন্তত 1 বার বলা হয়েছে। টাইমের রিপোর্টে বাংলাদেশের বিচার বিভাগকে ধুয়ে দেওয়া হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে কিভাবে অধিকারের আদিলুর এবং এলানকে কি করা হয়েছে সেটা বলা হয়েছে। ডক্টর ইউনূসের সাথে কি বলা হচ্ছে সেটা, যদিও ডক্টর ইউনূসের পক্ষে এই যে বিবৃতি, বারাক ওবামারা কি করেছে সব বলে, শেষে একটা বাক্য বলছে, Hasina has pursued 174 charges, including labor law violations, corruption and money laundering against Yunus, whom she derides as a bloodsucker. মানে রক্তচোষা, গরিবের রক্তচোষা কথাটা আমরা বলি না, সরাসরি বলেছে। এবং হাসিনা হ্যাজ পারসুড, আমরা একটা কথা বলার চেষ্টা করি যে দেখি সরকারের দিক থেকে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে ও মামলা করেছে, আমরা তো কিছু করি নাই। যদি আমরা দেখিয়েছি আমাদের যে শ্রম যে অধিদপ্তর আছে, তারপরে সরকারও মামলা করেছে, কিছু পার্সনও মামলা করেছে, কিন্তু এখানে একদম সরাসরি মামলা এবং হয়রানির কথা বলা হচ্ছে। একই সাথে যখন বাংলাদেশ সরকার নানান রকম উন্নয়ন এটা সেটার কথা বলছে, তখনই এখানেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ফ্রিডম হাউসে বাংলাদেশ কোথায় আছে, তারপরে ইয়েতে কোথায় গেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কত খারাপ অবস্থা করাপশনের। যখন বলছে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হচ্ছি, তখন সাথে সাথে বলা হচ্ছে যে তুমি এমন সময় হচ্ছ তখন ক্যাম্বোডিয়া, মিয়ানমার এরকম 2-1 দেশ ছাড়া আর সব গ্র্যাজুয়েট হয়ে যাবে, তাহলে তুমি এই সময় গ্র্যাজুয়েট হওয়া আদৌ কি কৃতিত্বের কিনা? আফগানিস্তান, ক্যাম্বোডিয়া,
মিয়ানমার, এই তিনটা দেশ, আমার যদি ভুল না হয় আমি পড়েছিলাম যদ্দূর, এই তিনটা দেশ মানে বাংলাদেশ যখন হবে গ্র্যাজুয়েট 26 সালে, তখন এই তিনটা দেশ আর বাকি থাকবে। তো এটা আসলে ক্রেডিটের কি, সরাসরি বলছে। সুতরাং মধ্য আয়ের দেশ হচ্ছে বলে যে বিরাট লাভ দেয়া হচ্ছে, সেটাকেও খুব ক্লিয়ারলি এখানে ক্রিটিক করা হয়েছে। আচ্ছা, তারপর যেটা হয়েছে সেটা হলো নির্বাচন যখন সামনে আসছে, তখন এই যে বিরোধী দলের উপরে নানান রকম ধরপাকড় চলছে, তখন এখানে পিটার হাসকে ওরা কোট করেছে, তার মানে তার সাথে কথা বলেছে। সেখানে হচ্ছে নির্বাচন মানে শুধু নির্বাচন ডে না, অন্যান্য দিনগুলো যে নির্বাচন, সেগুলোতে হওয়াটাও যে প্রবলেম, তারা সেটা খুব ক্লিয়ারলি জানাচ্ছে। আচ্ছা, তারপর যেটা হয়েছে, বিএনপিকে টেরোরিস্ট পার্টি বলা হয়েছে, খালেদা জিয়া ডিক্টেটরের মতো চালিয়েছে দেশ, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব প্রধানমন্ত্রী বলেছেন। ওই যে বলেছি, এটা জাস্ট তার কোট হিসেবে, বরং লিখে দিয়েছে এখানে এটা জায়গায়। সব এসব বলার পর শি সেইজ, মানে প্রধানমন্ত্রী বলছেন, উইথ আনডিসগাইজড ভেনম, মানে উনি তীব্র রাগ ক্ষোভ লুকানোর চেষ্টা করেন নাই, এগুলো সব বলে দিয়েছেন। এরপর যেটা হচ্ছে, যখন স্লাম পিপল সম্পর্কে এখানে নিশ্চয়ই জিজ্ঞেস করা হয়েছিল, এখানে আছে, যখন স্লাম পিপল সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, তখন হচ্ছে আপনি গ্রামে যান, সেখানে দেখবেন আপনি কত ডিফারেন্ট সবকিছু। এগুলো সব প্রধানমন্ত্রীর উক্তি। টাইম তারপর বলছে, যদি তাই হয় তাহলে তো একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রতিদিন 2000 মানুষ তাহলে গ্রাম থেকে ঢাকায় চলে আসে কেন? টাইম নিজে বলছে। সুতরাং প্রধানমন্ত্রী বলছেন যে গ্রাম অসাধারণ হয়ে গেছে, আপনি গ্রামে গেলে বুঝতে পারবেন না, এখানে ঢাকা স্লাম দেখলেই আপনি বাংলাদেশ চিনবেন না। তখন বলছে এটা তো তাহলে লজিক্যালি প্রশ্ন, তার মানে ওরা প্রস্তুতি নিয়ে গেছে এবং এটা তো তারা জানে। খুব ভ্যালিডলি এই তথাকথিত উন্নয়নকে বাস্টেড করে দেওয়া হয়েছে। নানান রকম ডাবল ডিজিট ইনফ্লেশন আছে, এগুলো মানুষের জীবনকে কতটা ক্ষতি করছে। তারপর আবার বাংলাদেশ সম্পর্কে খুবই নেগেটিভ একটা মন্তব্য আছে পিটার হাসের। উনি বলছেন, ইটস আ টাফ প্লেস টু ডু বিজনেস, এস অ্যাম্বাসেডর হাস। কেন? করাপশন আছে, লেবার প্রবলেম আছে, কারেন্সি ক্রাইসিস আছে। খুব ক্লিয়ারলি উনি বলছেন ইউএস কোম্পানিগুলো এখন ডাজন আদার কান্ট্রিজ তাদের ইনভেস্টমেন্টের জন্য দেখছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে কম্পিটিটিভ থাকতে হবে। সুতরাং আপনি অনেক উন্নয়নের কথা বলছেন, অথচ বাংলাদেশে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের দিক থেকে 1 নম্বর দেশ হচ্ছে আমেরিকা, এবং আমেরিকান দেশগুলো, আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে তার কোম্পানি পেমেন্ট পাচ্ছেন, আমেরিকান কোম্পানি, আমি দেখিয়েছিলাম শেভরনের কাছে বিরাট টাকা বাকি আছে, সরকার ডলারে সেগুলো পে করছে না। সুতরাং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, বাংলাদেশে করাপশন, লেবার প্রবলেম এসব নিয়ে এবং রিসেন্টলি কারেন্সির সিরিয়াস সমস্যার কারণে বলছেন যে আরো অনেক দেশে অপশন খুঁজছে। সুতরাং এই হচ্ছে তথাকথিত উন্নয়নের জায়গা। তারপর রাশিয়া ইউক্রেনের কথা এসছে, ওখানে বাংলাদেশ কখনো কখনো, আমার তো মনে আছে যখন রাশিয়া 4টা জায়গা ইউক্রেনের অ্যানেক্স করে, বাংলাদেশ ওটার বিরুদ্ধে ভোট দিয়েছিল। এছাড়া পক্ষে আছে, ওটা সম্পর্কে যখন বলা হচ্ছে তখন বলছে প্রধানমন্ত্রী, দে শুড অল স্টপ, Putin should stop and US should stop instigating the war and supplying money. They should give the money to the children. মানে ঘুরে ফিরে সেই পুরনো বয়ান যে আমেরিকা খোঁচা দিয়ে যুদ্ধ লাগিয়েছে এবং ইউক্রেনকে সে এখন টাকা দিচ্ছে কেন, এক ধরনের মাঝামাঝি কথা বলার চেষ্টা। পুতিন শুড স্টপ না, বাংলাদেশ পুতিনের এই যুদ্ধকে কন্ডেম করে নাই, যত প্রস্তাব ছিল অ্যানেক্সেশনটাকে কন্ডেম করেছে, 4টা অংশ যে লিখে তার দেশের অংশ হিসেবে ঘোষণা করেছে সেটাকে কন্ডেম করেছে, কিন্তু বাংলাদেশ কখনো এই যুদ্ধের কন্ডেম করার একটাতেও ভোট দেয় নাই, ভোটদানে বিরত ছিল। এরপর সে মারাত্মক জায়গা আছে, উনি নিজে বাংলাদেশে ডেমোক্রেসি আছে বলে আসলে স্বীকার করেন না। আমরা খুব শুনি যে উনি নিজেও বাংলাদেশে খুব ডেমোক্রেটিক দেশ ইত্যাদি ইত্যাদি বলেন, কারণ ওখানে টাইম লিখছে, even Hasina suggests Bangladesh exists in a gray zone. বাংলাদেশ গ্রে জোনে আছে। কি বলছেন উনি? ডেমোক্রেসি হ্যাজ এ ডিফারেন্ট ডেফিনেশন দ্যাট ভ্যারিজ কান্ট্রি টু কান্ট্রি। তার মানে উনি ইউনিভার্সাল যে ডেমোক্রেসি ডেফিনেশন, কারণ এখানেই বলা হয়েছে বাংলাদেশ আমেরিকার ডেমোক্রেসি সামিটের দাওয়াত পায় নাই, ওই যে ফ্রিডম হাউসের কথা বলা হচ্ছে। সো উনি নিজে বলছেন, তার মানে ওনারা একটা নতুন সংজ্ঞা ডেমোক্রেসি, যেটা চায়না নিচ্ছে কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি মনে করে, বলে তাদের পার্লামেন্ট সহ একটা লেখা লিখেছিলাম একদিন, আপনাদেরকে ভিডিও করে হয়তো বলবো। তারাও দাবি করে তারা বিরাট ডেমোক্রেটিক কান্ট্রি। হ্যাঁ, তাদের একটা পেপার তৈরি করেছে তারা কেন ডেমোক্রেটিক কান্ট্রি। সো ওরকম ডেমোক্রেসির দিকে যাচ্ছে সরকার, কিন্তু উনি নিজে গ্রে জোনে আছে, তার মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে ডেফিনেশন ওটা উনি নিজেও মানছেন না। তারপরে
খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে, সেখানে হচ্ছে উনি ওনার বাবার স্বপ্নের কথা বলছেন এবং উনি বললেন উনি বহুবার শুনেছেন, এমনকি এই রিপোর্টার যখন ফেরত যান তখন এয়ারপোর্টে দেখছে যে বিরাট একটা বিল, একটা ডিজিটাল বোর্ডে শেখ হাসিনাকে দেখাচ্ছে, উনি বলছেন ওখানে লেখা আছে উনি ওনার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসছেন। তারপর বলছে খুব ইন্টারেস্টিং, মানে টাইম কিভাবে ধুয়ে দিয়েছে এই বয়ানগুলোকে, বলছে কিন্তু তার বাবার স্বপ্ন তো বাংলাদেশের মানে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল না। তখন উনি আসলেন যে তার বাবা সব দলকে বাদ দিয়ে বাকশাল তৈরি করেছেন, একদলীয় শাসন, এবং বর্তমান সরকারকে অনেকেই বাকশাল 2 বলছে। বাবার স্বপ্ন কথাটাকেও টাইম কিভাবে ডিজাস্ট্রাস ভঙ্গিতে একবারে শ্যাটার করে দিয়েছে সরকারের বয়ানকে, যে তার বাবার স্বপ্ন ডেমোক্রেটিক বাংলাদেশ ছিল না, বাকশাল করেছেন এবং ইনি এখন বাকশাল 2 করতে যাচ্ছেন। আর দুটো কথা, শুরুর কথাটা যে বলতে যাচ্ছিলাম, যে শুরুর প্যারাগ্রাফটাতেই সবচেয়ে জরুরি কথাগুলো, শুরু না, শুরু সেকেন্ড বা থার্ড প্যারাগ্রাফে আছে। প্রথম বাক্যটাই বাংলাদেশ হ্যাজ টেকেন অ্যান অথরিটারিয়ান টার্ন আন্ডার হাসিনাজ আওয়ামী লীগ পার্টি। খুব সোজা, এটা কিন্তু বিএনপির যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আছে, কুগলম্যানের আছে, মীনাক্ষী গাঙ্গুলির আছে, এগুলো না, এটা হলো টাইমের নিজস্ব কথাবার্তা। তার যে ভোট হয়েছিল 2014 সালে, 2018 সালে, এগুলো ইউএসইউ এবং আদার সিগনিফিক্যান্ট এসব দেশগুলো সিগনিফিক্যান্ট ইররেগুলারিটির জন্য কন্ডেম করেছে। খেয়াল করুন, খালেদা জিয়া, two-time former premier and BNP leader sits gravely ill under house arrest on dubious corruption charges. খেয়াল করেন যে করাপশন চার্জগুলো নিয়ে বিচার করছেন আপনি, এগুলো কেউ টাইম ডুবিয়াস বলছে, তার মানে আমাদের জনমানসে যে বয়ান আছে সেই বয়ান টাইম দিচ্ছে। আপনি সন্দেহজনক, ভিত্তি নেই এমন সব মামলা দিয়ে তাকে জেলে রাখছেন, যিনি দুবারের প্রধানমন্ত্রী ছিল। বিএনপির বিরুদ্ধে 4 মিলিয়ন লোকের বিরুদ্ধে লিগাল কেস আছে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, সিভিল সোসাইটি, তাদের হ্যারাস করা হচ্ছে। Critics say January's vote is a tantamount to a coronation and Hasina to a dictator. খুব সোজা সাপটা কথা বলা দেওয়া হচ্ছে, জানুয়ারির ভোটে তাকে পুরোপুরি একটা ডিক্টেটর, বাংলাদেশকে এখনো আমি ডিক্টেটরই মনে করি, তারপরেও এখন যেহেতু কেউ কেউ হাইব্রিড রেজিম বলে, কিন্তু বলছে জানুয়ারি ইলেকশন তাকে কারোনেশন হয়ে যেতে পারে, মানে পুরোপুরি ফুল ফ্লেজ একটা ডিক্টেটর হিসাবে। সো এই হচ্ছে, এটা শেষের বাক্যটা কিছু অন্য মানুষ, কিন্তু বাকি কথাগুলো যে এই প্যারাগ্রাফে আছে সব টাইমের বক্তব্য। লাস্টলি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সামারাইজ করি। পজিটিভ কি আছে, সরকারের অর্থনৈতিক উন্নয়নের কথা আছে কিছু, বিএনপির একটু সমালোচনা আছে ইসলামাইজেশনের জন্য, সমালোচনার ক্ষেত্রে তার সমালোচনা আছে, যেটাকে সরকার বাঁচার চেষ্টা করে, রোহিঙ্গাদেরকে ম্যালট্রিট করে সেই সমালোচনা আছে, সরকার বিচার বিভাগ দিয়ে কিভাবে হয়রানি করছে সেই সমালোচনা আছে, অর্থনৈতিক উন্নয়ন কিছুই হয় নাই, গরিব মানুষ ঢাকায় চলে আসছে কোনো রকম কাজের জন্য সেটা আছে, বাংলাদেশকে গণতান্ত্রিক রাখছেন এটা প্রধানমন্ত্রী নিজে স্বীকার করছেন, এবং তার বাবার স্বপ্ন যে বলছেন তার বাবার স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ ছিল না, এবং এটা একটা বাকশাল 2 হতে যাচ্ছে। অথরিটেরিয়ান টার্ন হচ্ছে, বেগম জিয়াকে সন্দেহজনক মামলায় এখানে ঢুকিয়ে রাখা হয়েছে, উনি টার্মিনালি ইল, উনি মারা যাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে আছেন, এগুলো সব আছে। অ্যান্ড ফাইনালি কাভারের যে ছবিটা, এই ছবিটা একটু দেখুন সবাই, এটা অনেকে বলেন যৌক্তিকভাবেই, এই ছবিটা প্রধানমন্ত্রীর আর সব ছবির যে ধরন সেই ধরনের সাথে মেলে না। এখানে ওনাকে অনেক লেস কনফিডেন্ট, ডিফিটেড একটা লুক আছে, ওনার বয়সও সম্ভবত একটু বেশি মনে হচ্ছে, সাধারণত আমরা স্ক্রিনে তাকে যেমন দেখি, সব কিছু মিলে কিন্তু এই ধরনের একটা ঢং এখানে আছে। কেউ কেউ এটা নিয়েও কথা বলছেন। সো অ্যাজ এ হোল টাইমের এই রিপোর্ট হওয়াটা আদতে একেবারেই ভালো কিছু হয়নি। আপনি কাউকে যখন তীব্র সমালোচনাও করবেন, এটা বিজনেস লেটার, বিজনেস কমিউনিকেশন যারা পড়েন তারা জানেন, যখন খারাপ সংবাদ দেন আপনি, বিজনেস লেটার কীভাবে লিখতে হয় বলে যে একটা চাকরি চলে আপনি নিয়ে ফেলবেন, তখন বলা আপনি ডাকেন, তার কন্ট্রিবিউশন কি আছে, কি কি করেছে, একটা ঘটনা বলে তারপর তার টার্মিনেশনের কথা বলেন, এটাই নিয়ম। সো একটা দুটো যে কথা বলা হয়েছে আপনাকে ডিজাস্ট্রাস একটা ভাবে তুলে ধরার জন্যই আসলে এটা করা হয়েছে। সুতরাং কাভারে গিয়ে লাভ কিছু হয়নি। বেগম খালেদা জিয়াও কাভারে গিয়েছিলেন টাইমের, সেটা একেবারে ডিফারেন্ট একটা ঢঙে, ডিফারেন্ট একটা টোনে, ডিফারেন্ট কথা সেখানে ছিল। সো গেলেই হয় না, ওই যে বলেছিলাম হিটলার পার্সন অফ দ্য ইয়ার হয়েছিল যখন সে ডিজাস্টার তৈরি করছে এবং একটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তখন লাকি আক্তার, তাকে আমরা চিনি, বিখ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাকি আক্তার।
খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন। খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই। আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি খুবই সরব, আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর প্রচুর স্ট্যাটাস দেন, 5টা 7টা 10টা স্ট্যাটাসও আছে কোনো কোনো দিন। প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনূস সরকারকে এবং ডক্টর ইউনূসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করে। করতেই পারেন যে কেউ, আমরাও অনেকে করছি, কেউ কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পরপর থেকে করছে, কিন্তু তারপর একটা কনটেক্সট থাকে তিনি আগে কি করতেন সেটা। ফলে আমাদের ডক্টর ইউনূস সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু কিছু মানুষের আগের ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, কারণ কনটেক্সট ম্যাটার্স। সো আমি আসলে ওনার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই অগাস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য। ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি, জানি না উনি কী করেন। যদিও আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন। উনি কী করেছেন জুলাই অগাস্টে আমি সেই জায়গাটায় যাব। তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে, এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা খেয়াল করব পুলিশের ওপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তবে এটুকু আমাদের মনে রাখতে হবে, পুলিশের ওপরে যদি আক্রমণ হয়ও, আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম, অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম। তিনি পাল্টা ওই নারীকে আঘাত করছেন। আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশন ট্যাকল করার জন্য প্রস্তুত থাকতে হবে। পুলিশ আঘাত পেতে পারেন, কেউ তাকে আক্রমণ করতেও পারে, সেগুলো তারা কিভাবে হ্যান্ডেল করবেন। এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই আমি সেটাও অবাক হয়েছি। আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেনও হয়তো, তাদেরকে তাদের সম্মান তাদের সম্ভ্রম সব কিছু এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া, তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে, সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই। সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল, কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, বল প্রয়োগের শিকার হচ্ছেন। বল প্রয়োগ লাগতে পারে, পুলিশ একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে, লেজিটিমেটলি লিগালি বল প্রয়োগ করতে হবে, সেটাতে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ না করে, ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয়। সুতরাং গতদিনের ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল এবং বলা বাহুল্য ওখানে একটা কেওস তৈরির চেষ্টাও ছিল। কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, মানে কি বিভৎসতা ঘটে গেছে। একমত আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে। যদিও 8 বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে, 8 না 8ও অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে। বাংলাদেশে 4 বছরের 3 বছরের 5 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মারা গেছে। শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল, সব সময় ছিল। কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলেই বলছি। নাগরিকরা প্রতিবাদ করতেই চাই, কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে, কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন। শুরুতে কারো কনফিউশন ছিল, থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন। রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা, এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল। আমি বহুবার বলেছি, একটু যোগ করে রাখি, 14 মানে গণজাগরণ মঞ্চের পর 18 পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাসিস্ট দল বলা যেতে পারে। তার কিছু ফ্যাসিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিল। 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়ে গেছে, এটার ফ্যাসিস্ট না। যাই হোক, সেই লাকি আক্তার মাঠে নেমেছেন
লাকি আক্তার কি করছেন আসলে? আমি তার ফেসবুকে ঢুকেছিলাম, যেখানে অসংখ্য স্ট্যাটাস, এগুলো নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল। প্রতিদিন তিনি এত কিছু লিখছেন, এত কিছু বলছেন, বিদ্রুপ, তুচ্ছতাচ্ছিল্য আমাদের প্রধান উপদেষ্টাকে, উপদেষ্টাদেরকে করছেন। প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন, যে কেউ গিয়ে দেখে আসতে পারেন। তো আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন। জুলাই মাসে মানে ওনার 29 জুন একটা স্ট্যাটাস ছিল, তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায়। এরপর জুলাই 11-তে, 29 জুনের পর জুলাই 11, মানে এখন উনি প্রতিদিন 5, 7টা 10টা স্ট্যাটাস দেন। তখন উনি জুলাই 11-তে, এটা ওনার স্ট্যাটাস না, একজন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসাহাসি করছেন। মানে কেউ একজন লিখেছিলেন, শাহবাগে যোগ দিবি কখন? তখন 11 জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে, শাহবাগে বসছে তারা। লাকি আক্তার ফাজলামো করছেন, শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন, মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন। এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে। 11 তারিখে ওনার স্ট্যাটাস, উনি 29 তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন। 11 তারিখে আরেকজন তাকে ট্যাগ করেছে, সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন, যিনি তাকে ট্যাগ করে আপু, ফানি ইমোজি। জুলাই 15-তে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো, আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি। 16 সাইদ মারা গেলেন, আরও 5 জন, মোট 6 জন মারা গেলেন। 17 50 জন মারা গেলেন, 18 70-80 জন, বাড়তেই থাকলো ডেথ টোল। লাকি আক্তারের ঘুম ভাঙে না, ওনার ঘুম ভাঙলো জুলাই 30, ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই 30। জুলাই 31-এ তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন, এই হচ্ছে তার স্ট্যাটাস। এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, আই মাস্ট সে, তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্ট্যাটাস শেয়ার করেছেন। জুলাই অগাস্টে তার এর পরের স্ট্যাটাস, একজনের স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন, বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন। 22 তারিখ মানে বাংলাদেশ, 22 অগস্ট, বাংলাদেশে এত কিছু ঘটে গেল। 5 তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, মানে কে সেলিব্রেট করে নাই? শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই আসলে? আওয়ামী লীগারদেরকেও যারা সমর্থন করেন, বংশ পরম্পরায় ভোট দিয়েছেন, কোনো বেনিফিট নেন নাই, তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি। কিন্তু তিনি তার শোক, বুঝতেই পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন। তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে দীর্ঘ 17 দিন পর। 22 তারিখ তার স্ট্যাটাস দিতে ইচ্ছে করলো বন্যা নিয়ে। তারপর বলা বাহুল্য তিনি প্রচণ্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে, লড়াইয়ে নেমে পড়লেন। লাকি আক্তার একজন বর্বর, আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি, আমি ইদানিং বলছি একটা কথা, যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন, মানে আওয়ামী লীগকেও পরবর্তীতে অন্য কারো নেতৃত্ব হলে করলেও করতে পারেন, সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না, ভিন্ন মতাদর্শ, ভিন্ন মতামত থাকতে পারে। ওনার তো নিজেরই একটা দল আছে। এই লাকি আক্তারদের জন্যই আসলে এই দলটা, তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন, ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন জাস্ট বিকজ অফ দিস। 31 তারিখ বা 30 তারিখ তিনি যে গান শেয়ার করেছেন, মৃদু প্রতিবাদ, উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে, ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাকরুদ্ধই ছিলেন। 17 দিন লেগেছে বাকরুদ্ধতা থেকে বেরিয়ে আসে। এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে। ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি, তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কিনা। পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার, তার সাথে আরও কেউ কেউ আছে। আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন, নো, সরকারের ব্যর্থতা আছে, চরম ব্যর্থতা আছে। ইভেন এই রেপের ঘটনার চাইতে বড় ব্যর্থতা আছে, কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে যারা আসামি আছেন, অভিযুক্ত আছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো সরকারের ব্যবস্থা নিতে কোনো রকম কোনো কার্পণ্য নেই। এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু
ধর্ষণের শিকার হয়েছেন না। সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে। বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা, এই যে ওড়না নিয়ে যে ঘটনাটা ঘটেছে, স্মোকিং নিয়ে যেটা ঘটেছে, এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে। এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে। কিন্তু লাকি আক্তাররা না। যে মানুষটা আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লেখে নাই, তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার। ফুল স্টপ। কে যখন বলতে আসে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এটা এজেন্ডা নিয়ে আসা, ঠিক সেই গণজাগরণ মঞ্চের মতো আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন। এটা দেখা সুখের যে এই মুভমেন্টে, এই নারীদের প্রতি অত্যাচার নির্যাতনের মুভমেন্টে থাকা অনেকেই লাকি আক্তারের সম্পৃক্ততাকে ডিনাউন্স করছেন। আমি আশা করি, আমি বিশ্বাস করি এদেরকে মাঠে যদি আর দেখা যায় সেটা আসলে এই আন্দোলনকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করবে এবং সেটা করার জন্যই এই ভিড়ের মধ্যে থেকেই ঘটনা ঘটানোর জন্য তিনি নেমেছেন। লাকি আক্তারদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, অন্তত মানুষ যাতে তাদেরকে চিনে রাখে। রাস্তায় নামলেও এবং আমাদের পুলিশকেও বা অন্যান্য সবাইকেও সতর্ক থাকতে হবে, তারা কোনো না কোনো ফর্মে স্যাবোটাজ করতে নামছেন। তারা চাইছেন কোনো একটা সমস্যা তৈরি হোক, যে সমস্যাটা তারা বেচবেন ভারতীয় পত্রিকাগুলোর কাছে, তারা সেগুলো সারা পৃথিবীতে বেচার চেষ্টা করবেন যে বাংলাদেশে এটা হচ্ছে। এবং আমি মনে করি এই লাকি আক্তার সহ তার সাথে থাকা যারা আওয়ামী লীগের সময় একেবারে নিশ্চুপ ছিলেন, এখন ভীষণ সরব, তাদের প্রতি খোঁজ খবর রাখা, তাদের প্রতি নজরদারি রাখা, তাদেরকে বোঝার চেষ্টা করা তারা আসলে কি করতে চাইছেন। প্রত্যেকের অধিকারের পক্ষে আছি, তারা তাদের কথা বলতে পারেন। আমি আবারও বলছি, তারা নামবেন যদি মনে করেন যে তখন বলেন না এখনই বলার সময়, ডু দ্যাট। কিন্তু আমরা যেন এসব বর্বরদের চিনে রাখি। আর সরকারের কাজ করতে হবে, কারণ বারবার বলছি চক্রান্ত আছে। যদি কোনো না কোনো চক্রান্তের সাথে জড়িত থাকেন, কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা আওয়ামী বর্বরতার সমর্থকদের, আওয়ামী বর্বরতার ক্ষেত্রে নিশ্চুপদের, আওয়ামী লীগের পতন এবং হাসিনার পালিয়ে যাওয়া সেলিব্রেট না করাদের ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই, এরা এই জাতির শত্রু, এই জনগণের শত্রু, এই রাষ্ট্রের শত্রু। বর্বর লাকি আক্তার, বর্বর শব্দটা আমি জেনে শুনে বলছি, আমি মনে করি কেউ আমার সাথে দ্বিমত করতে পারেন। মানে উনি তো রাজনীতি করেন, মানে জুলাই অগাস্ট লাগে না। শেখ হাসিনা বাংলাদেশকে কি করেছেন উনি এত বছর ধরে দেখেন নাই? বিশেষ করে 2018 সালের রাতের বেলায় কি করেছেন নির্বাচনের নামে, বছরের পর বছর কি পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন, হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা, গায়েবী মামলা, ধ্বংস করে দিয়েছেন এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, মানুষের জীবন শেষ করে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন, পাচার করেছেন। তারপরও হাঁপা গেলে কষ্ট পায় যে মানুষগুলো, ওই বর্বররা বাংলাদেশের মানুষ। শেখ হাসিনাও বাংলাদেশেই ছিলেন। কিন্তু আমাদের এই বর্বরদের চিনে রাখতে হবে এবং তাদের কোনো ষড়যন্ত্র আমরা এই দেশে সফল হতে দেব না। ফুল স্টপ।